আর যদি কোনো দলের ওয়ার্কাররা কর্মীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং মাঠে ছিল, সেটা ছিল তৃণমূল কংগ্রেস। এবং আজকে আমি এখান থেকে ঘোষণা করছি ভারতীয় জনতা পার্টির সেই বাইক বাহিনীকে যে আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী। আজকে যারা আমরা মাঠে আছি, আগামী 23শে জুন পরিবর্তনের ভোট, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ ভালোবাসা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ। এবং তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, নমস্কার, জয় হিন্দ। এবার যিনি বক্তব্য রাখবেন, যার নেতৃত্বে আজ এত বড় একটি পদযাত্রা শোভাযাত্রা হলো, এবং আমরা ত্রিপুরার আগরতলার মানুষের কাছে কৃতজ্ঞ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সারা রাস্তায় দুপাশ থেকে মানুষ আশীর্বাদ করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এখানে প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মী আপনাদের জন্য ত্রিপুরাবাসীর আশীর্বাদে উৎসাহিত, অনুপ্রাণিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়াই চলছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন থেকে অভিষেককে টার্গেট করে বিজেপির শীর্ষ নেতৃত্ব একের পর এক চক্রান্ত করেছে, একের পর এক উৎসাহ করেছে। ওসব করে ঠেকিয়ে রাখা যাবে না। যতবার অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত হবে, তত বেশি করে মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুকের মধ্যে আগলে রাখবেন। অভিষেক আবার নতুন সক্রিয়। অভিষেক ত্রিপুরায় পা রেখেছে, দিল্লিতে যাবে। মমতাদি পৌঁছেছেন, বিকল্প শক্তি বিজেপিকে চ্যালেঞ্জ, আবার নতুন করে অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত শুরু। এখন বক্তব্য রাখবেন কোন চক্রান্তে যিনি মাথা নিচু করেন না। একটা চক্রান্তকারী একবার চোখ রাঙালে রাজনৈতিক উত্তর দিয়ে, নিজের মেরুদণ্ড দিয়ে, নিজের মাথা সোজা রেখে যিনি উত্তর দেন, আমাদের সকলের প্রিয়, আমাদের নেতা, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। অভিষেক তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। প্রথমেই ধন্যবাদ জানিয়ে আজকে সবার সঞ্চালক রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ সহ ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক এবং স্টেট ইনচার্জ, প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী এবং প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, আমাদের মধ্যে রয়েছে রাজ্যের সভাপতি, তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি সম্মানীয় সুবল ভৌমিক সহ আমরা পেয়েছি, যাকে কেন্দ্র করে আজকে এই জনসভা এবং আজকের এই রোড শো। দুই প্রার্থী আমাদের রয়েছে এবং সর্বোপরি রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মহোদয় থেকে শুরু করে গোলাম রাব্বানি রয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ রয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিচে যারা রয়েছে, যাদের স্টেজে হয়তো স্থান হয়নি, একে একে সবার নাম নিতে পারলে আমি সব থেকে বেশি খুশি হতাম। কিন্তু রৌদ্রের যা তাপ, আমরা শুরু করেছিলাম, আবহাওয়াটা অন্য ছিল। আমি ভয় পাচ্ছিলাম বৃষ্টি এসে মিটিংটা বা র্যালিটা ভেঙে না যায়। কিন্তু একটু একটু বৃষ্টি হলে তৃণমূল কংগ্রেসের একটা শুভ লক্ষণ। আমাদের যে কোনো কাজে, শুভ কাজে একটু বৃষ্টি হয়। সুতরাং আজকের এই র্যালি শুরু করার আগে বা বিশাল পদযাত্রা শুরু করার আগে যে শুভ লক্ষণ আমরা উপলব্ধি করেছি, এবং সর্বোপরি 5-5.5 কিলোমিটার লম্বা রাস্তা, একদম 12টার সময় আমরা মিছিল শুরু করেছি। কাঠ ফাটা রোদ উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ, নিশ্চিতভাবে আমাদের কর্মী, সমর্থক, সৈনিকেরা, শুভানুদ্দায়ীরা রাস্তায় পায়ে পা মিলিয়েছেন আমাদের সাথে এই পদযাত্রায়। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে, দোকান থেকে বেরিয়ে, বারান্দা থেকে বেরিয়ে, ছাদ থেকে উঁকি দিয়ে যেভাবে মানুষ আমাদের আশীর্বাদ করেছে, যেভাবে আমাদের ভালোবাসায়
আবদ্ধ করেছেন, আমি ত্রিপুরাবাসীর কাছে নতমস্তকে আমার নমস্কার, প্রণাম, কৃতজ্ঞতা জানাই এবং আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই অল্প সময়ের মধ্যে, বিশেষ করে 10 মাসের মধ্যে যে ভালোবাসার ঋণে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সমর্থক ত্রিপুরার আপামর জনসাধারণের কাছে ঋণী হয়ে থাকবে। আপনারা জানেন আমরা অগস্ট মাসে আমাদের কর্মসূচি ত্রিপুরার মাটিতে শুরু করেছিলাম। প্রথম দিন মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে গিয়ে তার আশীর্বাদ নিয়ে আমি ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জোড়া ফুলের পতাকা, তার আদর্শ এবং সর্বোপরি এই তমসাচ্ছন্ন ত্রিপুরায় উন্নয়নের সূর্যোদয় যাতে ঘটাতে পারি, ত্রিপুরার আপামর জনসাধারণকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম 2 আগস্ট। প্রায় 10 মাস অতিক্রম হয়েছে এবং আপনারা দেখেছেন যত দিন গেছে বিজেপি তত ভীত সন্ত্রস্ত হয়েছে। আমি বলেছিলাম নভেম্বর মাসে এসে, আমি তো ডিসেম্বরেও এসেছিলাম, নভেম্বরেও এসেছিলাম, জানুয়ারিতে এসেছিলাম, তারপর 2 মাস একটু ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। আজকে এলাম 14 তারিখ, 14ই জুন, আবার 20 তারিখ আসছি এবং আপনারা নিশ্চিত থাকুন, আমি যে বলেছি 15 দিন অন্তর অন্তর আসবো, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত মাথা নত করবো না। ত্রিপুরায় পরিবর্তন হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি তো বলেছিলাম নভেম্বর মাসে যে বিপ্লব বাবু আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। কি হলো? 1 মাস আগে টাটা বাই বাই, খেলা শেষ, নৌকায় তো ফুটো ধরে গেছে, এখন নৌকার চালক পাল্টাচ্ছে। আরে নৌকা ডুবতে চলেছে, চালক পাল্টে কি হবে? আপনার কাপড় ছিঁড়ে গেছে, আপনি তাপ্পি দিয়ে কদিন চালাবেন? আপনি চালাতে পারবেন না। এখন বিপ্লব দেবের জায়গায় নতুন বলির পাঁঠা কাকে করেছে? ডক্টর মানিক সাহা। 2 জন ডাক্তার প্রার্থী হয়েছে। আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে একজন ডাক্তার লড়ছে, বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে আরেকজন ডাক্তার লড়ছে। তাহলে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার এই দুরবস্থা কেন? এই জরাজীর্ণ পরিবেশ কেন? পাশেই তো মেডিকেল কলেজ, লোককে চিকিৎসা করাতে কলকাতায় যেতে হয় কেন? ডবল ইঞ্জিন সরকার কি করছে? 1 ঘন্টা রাস্তা হলে ত্রিপুরার রাস্তা পুরীর সমুদ্র সৈকতে পরিণত হচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতে এই ডবল ইঞ্জিন সরকার। আজকে স্বাস্থ্য পরিষেবার এই দুরবস্থা কেন? 50% লোক নিয়ে, 50% ডাক্তার হোক বা স্বাস্থ্য স্টাফ যারা রয়েছে তাদেরকে নিয়ে আপনারা হাসপাতালগুলো চালাচ্ছেন, 4 বছর ধরে কোনো নিয়োগ নেই কেন? মানিকবাবু জবাব দেবেন? পুরনো মানিকবাবুও জবাব দিতে পারবে না, নতুন মানিকবাবুও জবাব দিতে পারবে না। 34 বছর এক মানিকবাবু রাজ্যটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 4 বছর বিপ্লব দেব, তারপর এখন এসছে আবার নতুন এক মানিকবাবু। অর্থাৎ মদটা পুরনো, বোতলটা নতুন, নতুন বোতলে পুরনো মদ। এই হচ্ছে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের নিদান। ডবল ইঞ্জিন সরকার যারা বলছে, রাস্তাঘাটের অবস্থা দেখুন, আপনি নিকাশি অবস্থা দেখুন। আজকে আইনের কি আজকে কোর্টে লয়াররা যেতে পারছে না, যারা আইনজীবী, হাসপাতালে ডাক্তাররা যেতে পারছে না, পুলিশ থানায় পুলিশ আক্রান্ত, কোর্টে আইনজীবী আক্রান্ত, হাসপাতালে ডাক্তার আক্রান্ত। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ। আপনারা এই সরকার চেয়েছিলেন 2018 সালে, আপনারা যখন এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে 25 বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়েছিলেন যে ডবল ইঞ্জিন সরকার হবে, আমাদের নতুন রাস্তা হবে, নতুন নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, মেডিকেল কলেজ হবে, ইউনিভার্সিটি হবে, স্কুল হবে, বিশ্ববিদ্যালয় হবে, নতুন কর্মসংস্থান হবে। আজকে দেখুন সিএমআই ডাটা, তাদের পরিসংখ্যান কি বলছে? বেকারত্বে সব থেকে প্রথমে যদি কোনো রাজ্য থাকে সেই রাজ্যের নাম কি? বিজেপি শাসিত ত্রিপুরা রয়েছে, গোয়া রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, ওদিকে আপনার রাজস্থান থেকে শুরু করে গুজরাট রয়েছে। তাহলে এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা। আচ্ছা, আমি পরিসংখ্যান দিচ্ছি না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এনসিআরবির তথ্য পরিসংখ্যান কি বলছে? যে উত্তর পূর্ব ভারতে সব থেকে বেশি রাজনৈতিক সন্ত্রাস আর সব থেকে বেশি
অপরাধমূলক ঘটনা যদি কোনো রকম কোন রাজ্যে ঘটে থাকে সেই রাজ্যটার নাম ত্রিপুরা। ত্রিপুরা বারবার শিরোনামে উঠে এসছে, কিন্তু অন্য খবরে, ভালো খবরের জন্য নয়। অন্যদিকে একদিকে আপনি দেখুন কি অবস্থা হয়েছিল 1 মাস আগে, উপমুখ্যমন্ত্রীর সুপুত্র কি তাণ্ডব চালিয়েছিল আগরতলা হোটেলে। এরা কি ভেবেছে যে যা পারবো তাই করবো, মানুষের ভোট নিয়ে লুটপাট করে একটা মানুষকে পুরসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে দেয়নি। আপনারা ভোটে গেছেন, আপনারা পুলিশ স্টেশনে গেছেন, আপনারা নিজের ভোট নিজে দিতে চেয়েছিলেন, কিন্তু দুয়ারে গুন্ডা মডেল আপনাদের আটকেছে। এই ভোটে সাহস করে বুথে গিয়ে ভোটটা দিতে হবে। এই লড়াই শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপি নয়, এই লড়াই ত্রিপুরার মানুষ বনাম বিজেপির লড়াই। আর তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের পাশে আছে। আজকে যে সংখ্যায় মানুষ আমাদের ভালোবাসা দিয়েছে, আমাদের কৃতজ্ঞতা, আশীর্বাদ, দোয়া, সমর্থনের ঋণে আবদ্ধ করেছে, শুধু এরা যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে 23 তারিখ ভোটের বোকাট্টা হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কিন্তু ভোট আপনাদের দিতে হবে। দুয়ারে গুন্ডা মডেলের জায়গায় আগামী বছর অর্থাৎ 6 মাস 7 মাস পর, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পর যখন উন্নয়নমূলক গণতান্ত্রিক নতুন সরকার প্রতিষ্ঠা হবে ত্রিপুরার মাটিতে, সেই সরকার দুয়ারে গুন্ডা মডেল না, দুয়ারে সরকার মডেল প্রতিষ্ঠা করবে ত্রিপুরার আপামর জনসাধারণের জন্য। যারা বাইক বাহিনী নিয়ে ঘুরে তাণ্ডব করছে, কালকেও আমাদের মিছিলের উপর, মিটিং এর উপর, কর্মসূচির উপর আক্রমণ করা হয়েছে। আর যখনই আমি আসি শুনি, এরা শুনতে পায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, ব্যাস শুরু হয়ে যায় উপদ্রব। এত কিসের ভয়? আপনারা তো এত বড় রাজনৈতিক দল, এত অর্থবল, এত এজেন্সি, এত সদস্য, এত শক্তি, তাহলে তৃণমূল কংগ্রেস কি এত ভয় কেন? তৃণমূল কংগ্রেস তো ছোট দল, তৃণমূল কংগ্রেস তো গরিবের দল, শ্রমিকের দল, এসসি এসটি ওবিসি খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবর দল। তৃণমূল কংগ্রেসকে এত ভয় কেন? যে আমি মিটিং করলে আটকাতে হবে, আমার মিটিং এর পারমিশন নেবেন না, আমার মিছিলের পারমিশন নেবেন না, কোর্টে গিয়ে বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়ে আমাকে পারমিশন নিয়ে আসতে হয় কেন? বিজেপির এত ভয় কেন? কেননা তারা জানে তাদের কাছে অর্থবল আর গুন্ডাদের বল রয়েছে, আর তৃণমূল কংগ্রেসের কাছে ত্রিপুরার আপামর জনসাধারণের ভালোবাসা রয়েছে, তাদের আশীর্বাদ রয়েছে। গণতন্ত্রের শেষ কথা শাসক বলে না, গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। এই যে যারা দাঁড়িয়ে মিটিং শুনছেন, আপনারা যদি কথা দেন যে হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, আমরা আগামী 23 তারিখ যত বাধা বিপত্তি আসুক পেরিয়ে নিজের ভোট নিজে দেব, আপনি দেখবেন এদের জামানত বাজেয়াপ্ত হবে। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। আর যারা কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে, এই দলটা সম্পর্কে বেশি কিছু আমি বলবো না, তার কারণ কংগ্রেসের কি দুরবস্থা ত্রিপুরাতে। 2% ভোট পেয়েছিল পুরসভা নির্বাচন। আমি কালকে ভিডিও পেয়েছি, 5,000 টাকা দিয়ে ছাদে গিয়ে জয়েন করাচ্ছে এই দলটা। এমন এদের অবস্থা, এই পরিস্থিতি। আর আপনারা তো দেখেছেন যে কংগ্রেসকে আপনারা সুযোগ দিয়েছেন ত্রিপুরার মাটিতে। 25 বছর আপনারা সিপিএম কে সুযোগ দিয়েছেন, 5 বছর প্রায় হতে চললো আপনারা বিজেপিকে 2018 সালে সুযোগ দিয়েছেন। তারপর কি হলো? বিভাজনমূলক রাজনীতি, দেশটাকে ভাগ করা, সমাজটাকে ভাগ করা, রাজ্যটাকে আগুন জ্বালিয়ে রাজ্যে অশান্তির একটা বাতাবরণ পরিবেশ তৈরি করা। আপনি দেখুন বিজেপির মুখপাত্ররা কি ভাষায়, কি কটূক্তি, কি উক্তিতে, কি দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলছে, যার কারণে দেশের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব দুই সম্প্রদায়ের মধ্যে। এবং অন্যদিকে ভারতবর্ষকে আজকে আন্তর্জাতিকভাবে লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এদের মুখপাত্রর কারণে। আর বলে কি আচ্ছে দিন আসবে। আরে আচ্ছে দিনের নাম করে আপনার ভোট যারা নিয়েছিল, রান্নার গ্যাস 400 টাকা, 900 টাকা, 950 টাকা। আজকে পেট্রোলের দাম 5 বছর আগে কি ছিল আর আজকে কি হয়েছে? 2014 সালের আগে ডিজেল কত টাকা ছিল, আজকে কত টাকা হয়েছে? কেরোসিন তেল কত টাকা ছিল, আজকে কত টাকা হয়েছে? 5 বছর আগে, 7 বছর আগে দিল্লিতে চুরি করবে আর কোনো চোর ধরা পড়বে না। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা।
যে যত ইচ্ছা চুরি করো, ত্রিপুরায় চুরি করে ফাঁক করে দাও, আর ওদিকে দিল্লির বুকে চুরি করে ফাঁক করে দাও। এখানে ত্রিপুরা পুলিশও পিছনে লাগবে না, আর ওদিকে সিবিআই ইডিও লাগবে না। হয়ে গেল ডবল চোরের সরকার। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, এই আগরতলা পুরসভা তো আপনাদের, এমএলএ আপনাদের, এমপি আপনাদের, রাজ্য সরকার আপনাদের, কেন্দ্র সরকার আপনাদের, তাহলে ত্রিপুরার এত দুরবস্থা কেন? ত্রিপুরায় কেন প্রকৃত উন্নয়ন হচ্ছে না? আপনি বলুন। এই যে সন্ত্রাসের বাতাবরণ পাথেয় এবং কেন্দ্র করে, আজকে যদি বাংলা পারে ত্রিপুরা পারবে না কেন? কেন বাংলায় ত্রিপুরার মানুষকে স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য বা পর্যটনের জন্য বারবার যেতে হবে? কেন এখানে পরিবেশ পরিস্থিতি আপনারা তৈরি করতে পারেন না? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে, কথা দিয়ে কথা রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলে সবার বাড়িতে যে কটা গৃহকর্ত্রী আছে আমি হাতে, এসটি পরিবার হলে মাসে 1000 টাকার, জেনারেল পরিবার হলে 500 টাকার আমি অর্থনৈতিক সাহায্য তুলে দেবো। 3 মাসের মধ্যে করে দেখিয়েছে। আরে আমরা যা কথা দিই, কথা রাখি, আর তোমরা কথা দাও, তারপর টাটা বাই বাই, হাওয়া আর খুঁজে পাওয়া যায় না নির্বাচনের পর। এটাই তো পার্থক্য। তৃণমূল কংগ্রেস হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। ডিভিডি কেন বললাম? আপনি ডিভিডি প্লেয়ারে দেবেন, চোখে দেখতেও পাবেন, কানে শুনতেও পাবেন। আর বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, চালালে খালি কানে শোনা যায়, চোখে দেখা যায় না। এটাই পার্থক্য। আমি আপনাদের অনুরোধ করব যে নিজের কথা ভাবুন, নিজের এলাকার কথা ভাবুন। যারা পুরসভা নির্বাচনে ভোট দিতে পারেননি, যারা লোকসভা নির্বাচন, যারা কোনো নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, মাথায় রাখবেন, যদি এরা টাকা দেয়, এই টাকা আপনার টাকা, টাকা নিয়ে নেবেন। বড় ফুলের থেকে টাকা নেবেন আর ছোট ফুলে ভোট দেবেন। বিজেপির থেকে টাকা নেবেন, তৃণমূলে ভোট দেবেন। এই টাকা তো আপনার টাকা। 55 টাকা। ডিজেলের দাম কত ছিল? 45 টাকা। কেরোসিন তেল কত টাকা ছিল? রান্নার গ্যাস 427 টাকা না 26 টাকা ছিল। আমি বলছি 400 টাকা আজও রান্নার গ্যাসের দাম। আপনি 1000 টাকা দিচ্ছেন কেন জানেন? বিজেপিকে ভোট দিয়েছেন বলে। 600 টাকা পেনাল্টি দিতে হচ্ছে আপনাকে। আপনি আবার এদেরকে ত্রিপুরা ছাড়া করুন, আবার রান্নার গ্যাস 600 টাকায় নামবে। আপনি তো দেখেছেন বাংলায় তৃণমূল কংগ্রেস একমাত্র দল, বাংলা না সারা ভারতবর্ষ, এই গোহারা হারিয়েছি এদেরকে, গোহারা। তারপর 7টা উপনির্বাচন হয়েছে, 7টা উপনির্বাচনই গোহারা হারিয়েছি বাংলা। মানুষের জন্য লড়াই করার জন্য এই ঝান্ডাটা যাতে আপনারা শ্মশানমানে কাঁধে নিয়ে, মুষ্টিবদ্ধ হাতে, আবেগ নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদের ধ্বনি এবং গিয়ে ত্রিপুরায় পরিবর্তন আনতে কাজ করার। আমরা সরকারের কোনো সেভাবে প্রতিনিধি, আমরা চাইলে তো ভেঙে দিতে পারতাম। বাংলায় যদি আমি দরজা খুলি, দরজা উঠে যাবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে না। বিজেপি তো বড় বড় ভাষণ দেয় না, যে আমরা এত বড় দল, আমরা অত বড় দল, আমরা এই করব, আমরা তাই করব, আমাদের 50 কোটি মেম্বার, আমাদের 40 কোটি মেম্বার। তাহলে একটা ছোট দলের কাছে বারবার হাঁটতে হচ্ছে কেন? আমি আপনাদের অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এদেরকে এদের সঠিক জায়গাটা দেখিয়েছে। এবং বাংলায় হেরেছে বলে 2বার পেট্রোলের দাম কমেছে। বাংলায় হেরেছে বলে, তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে পা রেখেছে বলে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছে পরিবর্তন করতে। আর 2022-এ মুখ্যমন্ত্রী বদলেছে, 2023-এ সরকার পাল্টাবে। আপনি লিখে রাখুন। এতদিন তো পাল্টাওনি। এতদিন কেন পাল্টাওনি? 2018-এ ক্ষমতায় এসছো, 18-এ মুখ্যমন্ত্রী পাল্টাওনি, 19-এ পাল্টাওনি, 20-তে পাল্টাওনি, 21-এ পাল্টাওনি, হঠাৎ করে 22-এ কি এত জ্বালা হলো? কেননা তৃণমূল কংগ্রেস পিছনে পড়ে গেছে। আর আমরা, আমাদের দলটা অন্য দল, থমকে চমকে লাভ নেই। আমি এখানে আসবো, আমাকে কালকে সিবিআই আমার স্ত্রীকে চিঠি দিয়েছে, আমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, যাতে আমি এখানে না আসতে পারি। কালকে এই আগরতলায় ঢিল মারছে, পাটকেল মারছে, পাথর মারছে, একদিকে পাথর মারছে আর একদিকে সিবিআই আইডি। আরে কাঁচকলা, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও, গলা কেটে দিলেও মাথা মতো করে। কি ভাবো অন্য দল যে একবার চিমটি কাটবে, ধমকাবে, চমকাবে, আর তৃণমূল কংগ্রেস ঘরে ঢুকে যাবে? তৃণমূল কংগ্রেস যখন ঢুকেছে, তোমাকে রাজ্য ছাড়া করেছে। তার জন্য যা করণীয়, মানুষের আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা ভয় পাবেন না। দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার মডেল প্রতিষ্ঠা করতে হবে। আমি আবার বলছি, বাংলায় কন্যাশ্রী হলে ত্রিপুরায় কন্যাশ্রী হবে। আর ত্রিপুরাকে রিমোট কন্ট্রোল দিয়ে দিল্লি চালাবে না, ত্রিপুরাকে রিমোট কন্ট্রোল দিয়ে ত্রিপুরার মানুষ চালাবে। ত্রিপুরার 40 লক্ষ মাবাই বোনেরা চালাবে। একটা রাস্তা করতে গেলে দিল্লির পারমিশন নিতে হবে।
যে প্রভু আদেশ দাও, যদি তুমি অনুমতি দাও তাহলে রাস্তার কাজটা শুরু করবে। একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ইট গাঁথতে গেলে আমাকে দিল্লির পারমিশন নিতে হবে। আপনারা এই সরকার চেয়েছিলেন। ত্রিপুরা আগামী দিন দিল্লির কাছে আত্মসমর্পণ করে বেঁচে থাকতে চায়? আমি জিজ্ঞেস করছি আপনাদের, বলুন বলুন মায়েরা ভাইয়েরা, আপনারা দিল্লির কাছে, গুজরাটের কাছে, মধ্যপ্রদেশের কাছে আত্মসমর্পণ করে বেঁচে থাকতে চান, না আপনারা শোষণ মানে বেঁচে থাকতে চান? শোষণ মানে না আত্মসমর্পণ করে? কি করে? মেরুদণ্ড বিক্রি করে না মেরুদণ্ড সোজা করে? ত্রিপুরার মানুষকে ঠিক করতে হবে। আর এই উপনির্বাচনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এমন ভাবে ভোট দেবো, জোড়া ফুলে একটা ভোট মানে এই 2 নম্বরই নেতাগুলোর গালে দুটো কষিয়ে চড় গণতান্ত্রিক ভারত। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাকে বলেছিল অক্সিজেন আসবে, 15 লাখ টাকা দেবো, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব। আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিবের মানুষের চোখের জল ফেলে নয়। আজকে ঘন্টার পর ঘন্টা আপনারা লাইনে দাঁড়িয়েছেন, 8 ঘন্টা, 10 ঘন্টা, 9 ঘন্টা, 6 ঘন্টা, 500 টাকার 4টে, 8টা, 6টা, 10টা নোট নিয়ে। দেশ বদলাবে, দেশ পাল্টাবে, সমাজ বদলাবে। তারপর আপনারা বলুন তো, কালো টাকা ধ্বংস হয়েছে? আচ্ছা দিন এসছে, বছরে 2 কোটি বেকারের চাকরি হয়েছে, জিএসটি করে অর্থনৈতিক ভারতবর্ষের অবস্থা শক্তিশালী হয়েছে, ভারতবর্ষের অর্থনীতি রসাতল। আর ত্রিপুরা আজকে কি অবস্থা? সন্ত্রাস হোক বা রাজনৈতিক হিংসা হোক, সর্বক্ষেত্রে সর্বপ্রথম উত্তরপ্রদেশকেও প্রায় ছাপিয়ে যাচ্ছে। এই ডবল ইঞ্জিন সরকারের নিরার নমুনা কেউ হারাতে পারবে না। এরা বড় বড় ভাষণ দেয় না, তার কারণ কি জানেন? একটু ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাগালে আর একটু টাইট করলে সব বাড়িতে বসে যায়। আরে আমাকে 2 বার দিল্লিতে ডেকেছে, 10 ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করেছে। কি করেছে? তুমি কি করবে? আরে তোমার সাথে ইডি সিবিআই আছে, আমার সাথে আম জনতা রয়েছে। তোমার ক্ষমতা থাকলে তুমি কিছু করে ছুড়ে দেখাও, চ্যালেঞ্জ করছি। আর কি ভাবছে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ঢুকবে না, আসামে তৃণমূল কংগ্রেস ঢুকবে না, মেঘালয়ে যাবে না? আরে তৃণমূল কংগ্রেস যাবে। তোমাদের ষড়যন্ত্রের চক্রব্যূহ চূর্ণ করে মমতা ব্যানার্জির ছবি আর জোড়া ফুল পতাকা কাঁধে নিয়ে তৃণমূল কংগ্রেস ঢুকবে। মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস সে রাজ্যে কাজ করবে। এবং তোমরা যে যে রাজ্যে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছো, গণতন্ত্র আবার যাতে স্বাভাবিক হয় এবং রাজ্যের সচল অবস্থা ফিরে আসে, তৃণমূল কংগ্রেস জীবন দিয়ে সে রাজ্যে কাজ করবে, বিজেপিকে প্রতিহত করতে, বিজেপিকে রাজ্য সেরা করতে। এ নিয়ে কোনো দ্বিধা নেই। আমরা মাথা নত করবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরণায় আমরা উৎসর্গীকৃত এবং উদ্বুদ্ধ। মাথায় রাখবেন, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমরা ফেসবুকে টুইটারে পার্টি করি না, আম জনতার পাশে থেকে পার্টি করি। আমার গাড়ি ভাঙা হয়েছে, সায়নীর উপর আক্রমণ হয়েছে, সুস্মিতার উপর আক্রমণ হয়েছে, সুবলদার 3 বার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বাড়িতে পাথর মেরে র্যানসাক করা হয়েছে। কোন কর্মী সমর্থক বাদ নেই আমাদের। ত্রিপুরায় এসছে, রক্তাক্ত হয়ে ফেরত নিয়ে গেছি, কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করেছি। 1 ইঞ্চি জমি ছাড়িনি। আগামী 8 মাস 1 ইঞ্চি 1 ছটাক জমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়বে না, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আগামী দিন এই লড়াইটা তৃণমূলের লড়াই নয়, এই লড়াইটা ত্রিপুরার মানুষের আপামর জনসাধারণের লড়াই। ত্রিপুরায় পরিবর্তন আপনাকে আনতে হবে। তার জন্য তৃণমূল যা সহযোগিতা দেওয়ার তৃণমূল কংগ্রেস দেবে। যেখানে যখন দরকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আপনাদের পাশে থাকবে। কিন্তু লড়াই আপনাকে লড়তে হবে। এদের একমাত্র এই যে করোনা তো ভাইরাস, ভ্যাকসিনের নাম কি? কোভিডশিল্ড। বিজেপি যদি ভাইরাস হয়, ভ্যাকসিনের নাম তৃণমূল। আর কোনো ভ্যাকসিন নেই, কোনো ভ্যাকসিন নেই। কংগ্রেসকে ভোট দিয়ে, সিপিএম কে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। আমি আপনাদের আবার বলছি, এই যে 2 জন প্রার্থী, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, পান্না দেব, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এদেরকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দিন। বিজেপির দুয়ারে গুন্ডা মডেল ভেঙে যাতে আগামী দিন আমরা দুয়ারে সরকার মডেল প্রতিষ্ঠা করতে পারি। যারা বাইক বাহিনী নিয়ে তাণ্ডব করে বেড়াচ্ছে, লাইনে লাগিয়ে আপনার পায়ে হাত ধরে যদি ফর্ম ফিল আপ না করাতে পারে এই দুয়ারে সরকারের, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ফেব্রুয়ারি মাসে যাবো। 2023-এ আসল লড়াই তো আমরা লড়বো সর্বশক্তি দিয়ে। প্রত্যেকটা আসনে 1 ছটাক জমি তৃণমূল কংগ্রেস ছাড়বে না। কিন্তু এই 4টে যে উপনির্বাচন, আগরতলা, বর্দোয়ালি, সুরমা, যুবরাজনগর,
চারটেতেই আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতান। প্রার্থী আবার আমি বলছি, পান্না দেব নয়, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় নয়, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে জেতাবেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আমি জানি আজকের মিটিং এ অনেকে আসতে ভয় পেয়েছে, কিন্তু এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে শ্রোতারা যেখান থেকে শুনতাম, পরীক্ষা 23 তারিখ আপনার উত্তর দেওয়ার সময়। 23 তারিখ তৃণমূলকে জেতান, আর 23-এর রাস্তা ত্রিপুরার মানুষের জন্য মসৃণ করুন। 23 তারিখ ভোট দিয়ে 23-এ বিজেপির সরকারকে উৎখাত করার ডাক আগামী 23-এ জুন দিন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিন, ত্রিপুরাকে জিতিয়ে দিন। জেতাবেন? জেতাবেন তো? কথা দিচ্ছেন কি মায়েরা? কথা দিচ্ছেন ভাইয়েরা, দাদারা? কথা দিচ্ছ? নিজের ভোট নিজে দিতে হবে, এরকম না যে ভয় পেয়ে আমি সরে যাবো, তাহলে কিন্তু দেখেছেন তো সিকিউরিটি ভোট করেছে। এই কালচার ভাঙতে হবে, তবে ত্রিপুরা বাঁচবে, নইলে ত্রিপুরা বাঁচবে না। নিজের ভোট নিজে দেবেন, যত কষ্ট হোক, যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক। ভোটে এখান থেকে কলকাতা থেকে আসতে 1 ঘন্টা আমার লাগে, 2 ঘন্টা আগে জানাবেন, 12টায় জানাবেন, 2টোর মধ্যে এসে পৌঁছাবো, কেউ আটকাতে পারবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, রাস্তায় থাকুন, মাঠে ময়দানে মানুষের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে, এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মানুষের জন্য এই লড়াই লড়বে, আমি কথা দিয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম।